গুড মর্নিং। সকাল সকাল এক কাপ চা হাতে নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে। নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 8টা। এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। গতকাল রাত্রে গিয়েছিলাম বাপের বাড়িতে, আর বাপের বাড়ি থেকে বাড়িতে ফিরতে ফিরতে বেশ রাত হয়েছিল, যে কারণে রাত্রে আর কোনো রকম কাজ সেরে রাখিনি। মানে ওই কিচেনে বেশ কিছু বাসন পড়ে রয়েছে, তার পাশাপাশি ঘরদুয়ার তো অগোছালো এলোমেলো হয়েই রয়েছে। সেই কারণেই সকাল সকাল ঘুম থেকে উঠে ভেবেছি সমস্ত কাজ সেরে ঘরদুয়ার পরিষ্কার করে স্নান টান করে তারপরে আমাকে আবার রান্না করতে হবে। তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে সংসারের সমস্ত কাজ ঝটপট করে গুছিয়ে করে নিই। আমাকে অনেকেই কমেন্ট করে বলেন, দিদিভাই তোমার কাজ দেখলে আমি অনেক এনার্জি পাই। আমার যখন কাজ করতে ইচ্ছা করে না তখন তোমার ভিডিওগুলো চালিয়ে নিই, তারপরে আমি কাজগুলো করতে থাকি একের পর এক। সেই কারণেই ভাবলাম আজকের ভিডিওটা আপনাদেরকে সঙ্গে নিয়েই শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে সোজা চলে যাই কিচেনে। গরমাগরম চা করে চা খেয়ে তারপরে এই বাকি কাজে হাত দিই, কারণ চা না খেলে আমার সকালটা শুরুই হয় না। যাই হোক, চা খেয়ে তারপরে চলে এসেছি ঘরের কাজে। আর ঘরের সবার প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে বিছানাটা ক্লিন করা। বিছানাটা গুছিয়ে একদম টান টান করে ঝেড়ে পরিষ্কার করে নিলে যেন মনে হয় ঘরের অর্ধেক কাজ হয়ে গেল। আসলে বেডটা তো আমাদের ঘরের অনেকটা বেশি জায়গা নিয়ে থাকে, আর বেডটা দেখবেন ক্লিন আর একদম টান টান থাকলে ঘরটা অনেকটা গোছানো মনে হয়। যাই হোক, গতকালকে বললামই বাপের বাড়িতে গিয়েছিলাম, তাই জামা কাপড়গুলো সন্ধ্যাবেলায় আর ভাঁজ করার টাইম পাইনি। তাই সকালবেলাতেই সব জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো গুছিয়ে রাখছি। জামা কাপড়গুলো সব ধোয়া হয়েছিল, তো সেগুলো সব বাকেটের মধ্যে করে রেখে দিয়েছিলাম। তো চলুন বাকি কাজগুলো করতে করতে কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক। আমার এর আগের ভিডিওতে পম্পাস লাইফ অ্যান্ড স্টাইল অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো দিদি ভাই, কেন জানি না তোমার ভিডিও দেখলে আলাদা একটা এনার্জি পাই কাজ করার। থ্যাংক ইউ ডিয়ার। এইভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকে যেও। আর আমার এর আগের একটি ভিডিওতে কার্লি টেলস থেকে বোন কমেন্ট করেছে, পয়লা বৈশাখের ভালোবাসা আর শুভেচ্ছা তোমাকে আর তোমার পরিবারকে। আর দিদি তোমার নিউ বেডশিট আর পর্দা খুব ভালো হয়েছে, আগের ভিডিওটাই কমেন্ট করা হয়নি। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, আমার অনেক ভালোবাসা নিও। আর আমার এর আগের ভিডিওতে রিঙ্কু বিশ্বাস দিদিভাই কমেন্ট করেছে, তোমার ভিডিও দেখছি 1 ইয়ার থেকেও বেশি হয়ে গেছে। লাস্ট ইয়ারের পুজো আর একসাথে খাওয়া দাওয়া দেখেছিলাম, খুব ভালো লাগে যখন সবাই মিলেমিশে এনজয় করা হয়। তোমার ভিডিও রেগুলার দেখি, খুব ভালো লাগে। ফার্স্ট কমেন্ট করলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থেকে ভালোবাসা দিয়ে যেও। আর একটা করে কমেন্টও করো, কমেন্ট করলে আমার অনেক ভালো লাগে। আর তোমাদের কমেন্টটা পেলেই আমি বুঝতে পারি যে তোমাদের আমার ভিডিও ভালো লাগে, না হলে আমি বুঝবই বা কী করে। একটা করে এই বোনটার জন্য কমেন্ট করে দিও। আর আমার এর আগের একটি ভিডিওতে সুদীপা পোরেল অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে, শুভ নববর্ষ। আজকের ব্লগটাও খুব ভালো লাগলো। একটা কথা জানার ছিল, আপনি কোন দিকে গ্যাস ওভেন রেখে রান্না করেন আর কোন দিকে ঠাকুর রেখেছেন একটু জানাবেন। আমাদের ঠাকুর রয়েছে উত্তর দিকে পেছন দিয়ে, মানে আমি পুজো দিতে গেলে উত্তর দিকে মুখ করে পুজো দিই, আর আমি রান্না করি হচ্ছে পশ্চিম দিকে মুখ করে, ওইদিকে আমার গ্যাস ওভেন রয়েছে। যদিও আমি এইসবে খুব একটা মানি না, ওই বাস্তুশাস্ত্র এইসবে আমি খুব একটা বিলিভ করি না। আমাদের ঘর করার পর যেদিকে যেটা রাখলে সুবিধা হয় সেদিকে সেটা রেখে সেইভাবেই চলাফেরা করি। জীবনে যত বেশি জিনিস মানবে তত বেশি নিজের জীবনটাকে আরও বেশি কমপ্লিকেটেড করে দেওয়া হয়। আমি এই জিনিসগুলোকে খুব একটা বেশি গুরুত্ব দিই না। আমরা ছোটবেলা থেকেই আমরা আমাদের বড়দের থেকে, মানে ওই দাদু ঠাকমা মা মাসিদের কাছ থেকে অনেক রকম নিয়ম কানুন দেখবেন শিখতে পাই, জানতে পাই। আর সেইগুলো যখন আমরা এখনকার দিনে দাঁড়িয়ে পালন না করতে পারি তখন নিজের মনের ভেতরে ভীষণ খুঁতখুঁতে একটা ব্যাপার হয়, আর সেটা না ভীষণ খারাপ। মানে আর কি, মনের ভেতরে ভীষণ নেগেটিভিটি নিয়ে আসে। তখন মনে হয় হয়তো এই নিয়মটা পালন করিনি, তাই জন্যই হয়তো আমার সঙ্গে এই জিনিসটা হচ্ছে, বা এইটা করলে হয়তো এই জিনিসটা নাও হতে পারে। আমার বিয়ে হয়েছে খুব অল্প বয়সে, আর তার পাশাপাশি আমার যেহেতু বিয়ের পরেই আমার শ্বশুর শাশুড়ি কেউই ছিল না, আমার একার সংসার ছিল।
সেই কারণে আমাকে কেউ কোনো কিছু শেখানোর তেমনভাবে ছিল না, মা শিখিয়েছে। তবে আমি মনে করতাম আমি কোনো কিছুই পালন করব না, কারণ আমি একটা জিনিস শুনেছিলাম যে কোনো জিনিস মানলে ধরলে সেই জিনিসটা কন্টিনিউ করতে হয়। তাই ভেবেছিলাম যে জিনিসগুলো আমি ঠিকঠাক মতো করতে যতক্ষণ পারবো না ততক্ষণ ধরবো না। সেইভাবে আমি খুব একটা বেশি নিজেদের সংসারের মধ্যে নিয়ম কানুন মেনে চলি না, মানে ওই আর কি ধার্মিক দিককার কথা বলছি আর কি। গত ১.৫-২ বছর ধরে আমি গীতা আর উপনিষদের সম্বন্ধে একটু জানা বা বোঝার চেষ্টা করছি। জানি আমার জ্ঞান ওই ইনভিজিবল পয়েন্টের মতো একেবারেই ক্ষুদ্র বলতে পারেন। তবে আমি যতটুকু জানতে বা বুঝতে পেরেছি, আমার দিক থেকে আমার নিজের জীবনে অনেক বেশি কার্যকারী করতে পেরেছি বা নিজের জীবনটাকে আরো অনেক বেশি সহজ করতে পেরেছি। আসলে আধ্যাত্মিক কথার অর্থ হচ্ছে আত্মজ্ঞান। যার মধ্যে আত্মজ্ঞান নেই, সে যতই বেশি ধার্মিক হোক না কেন, সে নিজের জন্য, নিজের পরিবারের জন্য বা সমাজের জন্য কোনো রকমভাবেই খুব একটা লাভদায়ক কাজ করতে পারবে না। ভগবান মানুষ সৃষ্টি করেছে তাদের নিজেদের কিছু জ্ঞান উপলব্ধি করার জন্য বা নিজেদের কর্মদক্ষতা তৈরি করার জন্য, নাকি অনেক রকমের নিয়ম পালন করে নিজেদেরকে কোনো কিছুর মধ্যে আবদ্ধ করে রাখা। আমার মাই এমন অনেক রকম নিয়ম ছিল যেগুলো একভাবে পালন করে আসছে। আমি তখন যখন মাকে জিজ্ঞেস করি, "মা এটা কেন করো?" বা "ওইটা কেন করো?" তখন মায়ের শুধু একটাই কথা থাকে, "এই জিনিসটা বলে গেছে তাই করছি বা শিখিয়ে গেছে তাই করছি।" আর এই নিয়মগুলো পালন করলে সংসার ভালো থাকে, সন্তান ভালো থাকে। আমার মনে হয় ধর্ম আমাদের সবকিছু জানার চোখটা খুলে দেয়। প্রত্যেকটা জিনিস যখন খুব সুন্দরভাবে বুঝে জেনে করতে পারবেন, সেই জিনিসটার লাভও সামনের ওপর দেখতে পারবেন। আর যে জিনিসটার সম্বন্ধে জানেন না, বোঝেন না, সেই কর্মকাণ্ড করলেও কি আদৌ ফল পাওয়া যাবে? মায়ের যেহেতু বয়স হয়েছে, তার পাশাপাশি মায়ের শরীরে অনেক রকম রোগও বাসা বেঁধেছে। মায়ের প্রেশার, সুগার, কোলেস্টেরল সবকিছুই রয়েছে। আর আমার বাপের বাড়ির ওইদিকে যেকোনো পুজো পালের নিয়মটা একটু বেশি। একটু বেশি বলতে অনেককেই দেখেছি পুজো-টুজো করলে, মানে সবাই অনেকে দেখেছি রুটি খাওয়া বা লুচি খাওয়া বা খিচুড়ি খাওয়া বা নিরামিষ কিছু খাওয়া। আর আমাদের ম্যাক্সিমাম, মানে আমার বাপের বাড়িতে ম্যাক্সিমাম কোনো পুজো-টুজো হলে একেবারেই পুরোপুরি ওই সাবু, ফল এইসব খেয়েই থাকতে হবে। মানে আগুনের ছোঁয়া তেমন কিছু খাই না। আর মায়ের যেহেতু সুগার, প্রেশার রয়েছে, সে কারণে মাকে অনেক বারণ করে করেও আমি এই জিনিসগুলো ঠিক করাতে পারতাম না। একবার তো উপোস অবস্থায় পুজোর কাজ করতে করতে অজ্ঞানী হয়ে গেছিল। তারপরে আবার সেই ডক্টর দেখিয়ে নিয়ে আসা হয়েছিল। যাই হোক, এখন বলে বলে ডক্টরও বলে বলে অনেকটা সেই জিনিসগুলো ঠিক করানো হয়েছে। যাই হোক, এদিকে কথা বলতে বলতে অনেক কাজ করে নিয়েছি। দুঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। তার আগে টেবিলটা অবশ্যই মুছে এসেছি। আর রান্নাঘরে দেখতেই পেলেন, বললামই গতকালকের কিছু বাসন ছিল। এই বাসনগুলোকেও মেজে নিয়েছি। চলুন এবার ঝটপট করে ধুয়ে জায়গা মতো গুছিয়ে রেখে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর আমার এর আগের ভিডিওতে পম্পাস লাইফ অ্যান্ড স্টাইল থেকে বোন কমেন্ট করেছে, "খুব সুন্দর ভিডিও দিদিভাই। তোমার চা করা দেখলেই চা খেতে ইচ্ছা করে। তোমার ভিডিও না দেখলে যেন কাজের কোনো এনার্জি পাই না। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার।" আর আমার পয়লা বৈশাখের ভিডিওটাতে কার্লি টেলস বোন কমেন্ট করেছে, "শুভ নববর্ষ দিদি, কি সুন্দর যে লাগছে তোমাকে। আর মামা ভাগ্নে তো যমজ ভাই লাগছে একেবারে। খুব ভালো লাগলো। সবাই মাঝে মধ্যে এভাবে সময় কাটালে বেশ ভালো লাগে।" থ্যাংক ইউ ডিয়ার। আর হ্যাঁ গো, সবাই একসঙ্গে সময় কাটালে সত্যিই খুব ভালো লাগে। হ্যাঁ গো, আমার ছেলে এত লম্বা হয়ে গেছে, ওর মামাকেও ছাড়িয়ে গেছে। আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছে প্রিয়াঙ্কি বোস দিদিভাই। দিদিভাই লিখেছে, "অনেকদিন পর কাকু কাকিমাকে দেখলাম। আমার প্রণাম জানিও, আর বাবুকে আমার অনেক অনেক আদর ও ভালোবাসা। ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর সবার খুব ভালো কাটুক। তোমায় খুব সুন্দর লাগছিল কুর্তিটাই।" থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আমাদের তরফ থেকেও অনেক অনেক ভালোবাসা নিও। খুব ভালো থেকো, নতুন বছর খুব ভালো কাটুক। পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। আর এইভাবেই পাশে থেকে যেও, ভালোবাসা দিয়ে যেও। আর আমার এর আগের একটি ভিডিওতে ছোট্ট ঘরের ঘরকন্যা অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে, "তোমার ভ্লগটা সত্যিই ভালো লাগলো।" থ্যাংক ইউ ডিয়ার। আর আমার এর আগের একটি ভিডিওতে টুকু দিদিভাই কমেন্ট করেছে, "অসাধারণ তোমার কাজের এনার্জি। খুব খুব ভালো লাগলো।" থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এইভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকে যেও। আর হ্যাঁ, আমি কাজে একবার নেমে পড়লে ঝটপট করে এনার্জেটিকভাবে সব কাজ সেরেই নিই। যাই হোক, ওদিকে রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে লাস্টের যে কাজটা থাকে রান্নাঘরের, কিচেনের যে কিচেন টাওয়ালগুলো থাকে, সেগুলোকেই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই যে এইখানে মেলে রাখি।
সব শুকিয়েও যায়। ঘরবাড়ির পাশাপাশি রান্নাঘরটাকেও একদম পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে সকালে খাওয়ার জন্য ৩ জনার ৩টে ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আর ডিমটা সেদ্ধ বসাচ্ছি আগারোর যে মাল্টিকুক কেটেলটা রয়েছে এর মধ্যেই বসিয়ে দিচ্ছি। আর এই মাল্টিকুক কেটেলটার সঙ্গে ডিম সেদ্ধ করার স্ট্যান্ডটাও পাওয়া যায়, তার সঙ্গে স্টিমার পাওয়া যায়, সমস্ত কিছু এর মধ্যে রান্না করা যায়। ভীষণ ইউজফুল এই প্রোডাক্টটি। এদিকে দেখতেই পেলেন একদম চটজলদি আমার ডিমগুলো সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। আগারোর এই মাল্টিকুক কেটেলটি আপনারা যদি পারচেস করতে চান, আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে বাই করতে পারেন। গতকালকে যখন বাপের বাড়িতে গিয়েছিলাম, মা রুটি করেছিল, তার পাশাপাশি কাবুলি চানা করেছিল। মানে এই যে কাবুলি চানার যে ঘুগনি বা তরকারি যাই বলুন না কেন, খুব ভালো খেতে হয়েছিল। আমরা তো খেয়েই এসেছিলাম, তবে মা আবার জোর করে কিছুটা পাঠিয়েও দিয়েছিল। আর এসে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই যে সকালকার ব্রেকফাস্টটা এই দিয়েই হয়ে যাচ্ছে। ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই বের করে রেখেছিলাম। তো এই যে এখন চলুন ব্রেকফাস্ট করব। বিজয়কে আগে বেড়ে দিয়ে আসি, ও খেয়ে বেরোবে, তারপরে আমি আর বাবু খেয়ে নেব। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে স্নান করতে যাব, স্নান করে এসে দুপুরে রান্না করব। তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।